প্রিয় দর্শক, আজকে নদী এবং নদী পাড়ের মানুষকে নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে সাথে নিয়ে হাজির হয়েছি নদী তটে। প্রকৃতি মানুষ সৃষ্টি নয়, কিন্তু এই প্রকৃতিতে যাহা কিছু আছে সবকিছুই মানুষের কল্যাণে এবং জীবজন্তুর কল্যাণে হলেও মানুষ ধ্বংস করছে সবকিছু। পৃথিবীতে যত কিছু ক্ষতি হচ্ছে মানুষ দ্বারাই হচ্ছে, কিন্তু অন্য কোনো প্রাণী কিংবা উদ্ভিদ দ্বারা এত ক্ষতি হচ্ছে না। আমাদের নদীগুলো দূষিত হচ্ছে আমাদের মানুষ দ্বারাই। আমাদের নদী চিত্রা, গঙ্গা, মধুমতি, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা এইসব আজকে আমাদের কাছে একটা ঐতিহ্যের রূপ ধারণ করে। নদী কোথায়, আমরা কোথায় তার কোনো ঠিকানা নাই। এই নদীগুলো কিছু কিছু আজ বিলুপ্তির পথে। এক শ্রেণীর মানুষের অর্থনৈতিক লালসার কাছে নদীগুলোর রূপ, সৌন্দর্য এবং যৌবন হারাচ্ছে। নদী দূষণ, নদী দখল, নদী চর দখল এইসবের মাঝে আজ আমাদের নদীর আসল সৌন্দর্যটা আর পাচ্ছি না। নদীমাতৃক এই দেশে নদী হয়েছে বসত বাড়ি, খামার বাড়ি, শিল্প কারখানা, যার কারণে আজ আমরা নদীকে নদীর মতো করে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতোই এসেছি আগামী প্রজন্মের কাছে। আগামী প্রজন্মের কাছে জানতে চাইব নদী দূষণ, নদী শাসন কিভাবে হচ্ছে, কিভাবে রোধ করা যায় নদী দূষণ, সে বিষয়ে জানতে চাইব সাকিবুল আলম চৌধুরীর কাছে। সাকিবুল আলম চৌধুরীর কাছে আমরা জানতে চাইব দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে নদী শাসনে কি ব্যর্থতা দেখে আছে। ধন্যবাদ। নদী শাসন বলতে আমরা বুঝি নদীর নাব্যতা রক্ষা করা এবং দুই পার্কে রক্ষা করা এবং দুই পারে বাঁধ নির্মাণকে আমরা নদী শাসন বুঝি। নদী শাসন মূলত আমরা করি বন্যার তীব্রতা থেকে দুই পারের মানুষকে রক্ষা করা এবং নদীর পানির গতি চলাচলকে স্বাভাবিক রাখা। কিন্তু আমরা বর্তমান সময়ে যে ধরনের নদী শাসনের পরিকল্পনা গ্রহণ করছি যা খুবই স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার কারণে আমরা নদীগুলোর আচরণ বা চরিত্র আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না। নদীর দুই পাড়ে বাঁধের মাধ্যমে নদীর কুলকে রক্ষা করা এবং বন্যার পানি থেকে স্থানীয় জনগণকে রক্ষা করাই হচ্ছে নদী শাসনের মূল লক্ষ্য। কিন্তু আমরা সবসময় স্বল্পমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে আগাই। স্বল্পমেয়াদী পরিকল্পনায় আমাদের পর্যাপ্ত গবেষণা এবং তথ্য থাকে না। এই তথ্যগুলোর অভাবে আমরা নদীর আচরণ বা নদীর চরিত্র আমরা বুঝে উঠতে পারি না। বুঝে উঠতে পারার যে ব্যর্থতার কারণে নদী শাসনের যে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাটাই আমাদের নদী শাসনের ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার বর্তমানে নেদারল্যান্ডসের সহায়তায় ডেল্টা প্ল্যান 2100 হাতে নিয়েছে। এটা একটি সুদীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা আশা করছি এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে বাংলাদেশের নদী শাসনের যে সফলতা তা জনগণের কাছে ঠিকভাবে পৌঁছতে পারবে এবং আমাদের কৃষি জমি এবং নদীর পানির প্রবাহ সঠিকভাবে সচল থাকবে। সাকিব, নদী শাসনে অবহেলা আমাদের বন্যা পরিস্থিতিকে কতটুকু খারাপের দিকে নিয়ে যাচ্ছে? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমাদের পরিকল্পিত নদী শাসনের অভাবে আমাদের বন্যা পরিস্থিতি অধিকতর খারাপ করে তুলছে। আমরা নদী শাসন যেটা বলছে নদীর নাব্যতা রক্ষা করা এবং দুই কূলের বাসিন্দাদের রক্ষা করেছিল বাঁধ নির্মাণ। দুটারই সমন্বিত অভাবের কারণে বন্যার পানি লোকালে যেমন ঢুকে যাচ্ছে, লোকালে ঢুকার ফলে আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু সম্পদ বিনষ্ট হচ্ছে এবং নদী শাসনের অভাবের কারণে আমাদের নদীর নাব্যতা হারিয়ে ফেলছি। পর্যাপ্ত সঠিক সময়ে ড্রেজিং করা, বাঁধ নির্মাণ না করার কারণে নদীর যে পানির ধারণ ক্ষমতা অনেকাংশে হ্রাস পাচ্ছে। বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আমরা বলি প্রমত্তা, পদ্মা নদী, তারপর কর্ণফুলী, যমুনা এবং অন্যান্য নদীগুলো গভীরতা পূর্বের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। এর বাইরে আমাদের যে তিস্তা নদীর ভারতের উজানের দিকে ভারতের বাঁধ নির্মাণের কারণে আমাদের নদীগুলো একেবারে ন্যূনতম নাব্যতা হারিয়ে ফেলছে। এরপর হঠাৎ করে যখন বর্ষাকালে পানি চলে আসে, নদীগুলো তার পানি ধরে রাখতে পারে না এবং এর ফলে দুই পারেই পানিতে তলিয়ে যায় এবং বন্যা পরিস্থিতি অধিকতর খারাপ হয়ে যাচ্ছে এবং এর পশু সম্পদ এবং কৃষি সম্পদ দুটোতেই বিনষ্ট হচ্ছে। আগামী প্রজন্মের কান্ডারি আইমন নুরুর কাছে জানতে চাইব নদী শাসনের বর্তমানে চ্যালেঞ্জগুলো কি? নদী শাসনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অসম্পূর্ণ এবং অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন। আমাদের নদী শাসন করতে গিয়ে আমরা যেই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হই সেটা হলো এই নদীর পাড় দখল করা, নদীর পলি জমা, আর হচ্ছে বিভিন্ন দীর্ঘ পরিকল্পনা, স্বল্প পরিকল্পনা। এগুলো হচ্ছে আমাদের নদীর
শাসনে আমাদের শাসন ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে গিয়ে আমরা নদী শাসন বিষয়টা থেকে আমরা অনেক দূরে চলে আসি। আমাদের এই যে নদীর পাড় ভেঙে যাওয়া, তার জমির পলি জমা হওয়া, নদীর গভীরতা, নদীর নাব্যতা হ্রাস পাওয়া, এই ওভারঅল বড় বড় চ্যালেঞ্জগুলোই আমরা নদী শাসনের ক্ষেত্রে আমাদের ব্যাঘাত ঘটে। আইমান নূর, আপনি কি বলতে পারেন নদীগুলো নব্যতা হারাচ্ছে, কিন্তু এর কারণগুলো কি কি? নদীগুলোর নব্যতা হারানোর প্রধান কারণ হচ্ছে নদীর এই যে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া, এটাই হচ্ছে নদীর নব্যতা হারানোর প্রধান কারণ। নদীর নব্যতা হারানোর কারণ হচ্ছে এই যে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া, তার মধ্যে আছে অবাধকরণ, অবৈধ দখল ও বিভিন্ন বাঁধ নির্মাণের কারণে নদী ভরাট, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। কৃষি অপরিকল্পিত কার্যক্রমের ফলে নদীর যেই নাব্যতা নষ্ট হচ্ছে, সেটার কারণও হচ্ছে এই যে কৃষির অপরিকল্পিত চাষ, ভূমি ধ্বংস এবং অপরিকল্পিত কৃষি কার্যক্রমের ফলে ভূমিক্ষয় হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি প্রবাহ কমে যাচ্ছে, তার মধ্যে রয়েছে মানুষের অসচেতনতা। আর এইসব কারণেই নদী ক্রমাগতভাবে নাব্যতা হারাচ্ছে। নদী নিয়ে এবার কথা বলবো সাবরিনা নিধির সাথে। সাবরিনা নিধি, আপনি বলবেন কি নদী শাসন কেন প্রয়োজন? ধন্যবাদ স্যার আপনাকে প্রশ্নটি করার জন্য। নদী শাসন বলতে আসলে আমরা কি বুঝি? বিভিন্ন নিয়মে নদীর গতিপথ পরিবর্তন করে নিজের মতো করে নদীকে পরিচালনা করাই হলো নদী শাসন। বর্তমানে বাংলাদেশে নদী শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বন্যা প্রতিরোধ, নদীর গতিপথ নিয়ন্ত্রণ এবং দুই পাড়ের ভূমি রক্ষা করতে সাহায্য করে। বাংলাদেশে কৃষি পরিবহন এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার জন্য নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নদীর নাব্যতা ঠিক রাখা, সুষ্ঠুভাবে পানি নিষ্কাশন এবং নদী ভাঙন প্রতিরোধ করার জন্য নদী শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু লক্ষ্য করলেই দেখব বাংলাদেশের বড় বড় যে নদীগুলো যেমন তিস্তা, যমুনা, পদ্মা, প্রতি বছর এই ধরনের নদীগুলোতে ব্যাপক পরিমাণে বন্যা এবং নদী ভাঙনের শিকার হচ্ছে, ফলে আশেপাশের মানুষগুলোর দুর্ভোগের কোনো সীমা থাকে না। এছাড়া আমরা যদি দেখি বাংলাদেশের বেশিরভাগ নদী যেমন করতোয়া, পাগলা, পুনর্ভবা, এইসব নদী শুষ্ক মৌসুমে নাই বললেই চলে, অর্থাৎ শুষ্ক মৌসুমে এইসব নদী খালে পরিণত হয়। তবে বর্ষা মৌসুমে দেখা যায় এইসব নদীর দুকুল ছাড়িয়ে লোকালয়ে পানিগুলো বন্যার মতো করে প্রবেশ করে, ফলে লোকালয়ের মানুষগুলো বন্যার শিকার হয় এবং প্রতি বছর ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হয়। তাই নদীর নাব্যতা ঠিক রাখা এবং বন্যা প্রতিরোধের জন্য আমাদের নদী শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিধি, আপনি বলবেন কি বর্তমান সরকারের নীতিমালা আর নদী শাসনে কতটুকু কার্যকর হচ্ছে? ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন অবৈধ দখল উচ্ছেদ, নদীর তীর সংরক্ষণ প্রকল্প, ডেল্টা প্ল্যান 2021-এর মতো বেশ কিছু উদ্যোগ। তবে কার্যকারিতা এখনো প্রশ্নবিদ্ধ, কেননা বেশিরভাগ প্রকল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে ব্যর্থ হচ্ছে। এছাড়া তহবিলের যথাযথ ব্যবহার হচ্ছে না এবং অবৈধ ভূমি দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কঠিন হয়ে পড়ছে। এছাড়া বর্তমান সরকার নদীগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নীতিমালাগুলো গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে, কেননা বাংলাদেশের এক এক নদীর বৈশিষ্ট্য এক এক রকম। কিছু নদী খরস্রোতা, কিছু নদী সমতল প্রবাহে চলছে, আবার কিছু নদী পলি দ্বারা গঠিত। এইসব নদীর এক এক রকম বৈশিষ্ট্য মাথায় রেখে সরকার নীতিমালাগুলো গ্রহণ করলে আমি মনে করি সরকার অতি সহজেই সুফল পাবে। আমরা যদি চীনের হুয়াংহো নদীর দিকে তাকাই, তাহলে লক্ষ্য করব যে এই নদীকে চীনের দুঃখ বলা হয়, কেননা প্রত্যেক বছর এই নদী দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে চীনের সরকার বর্তমানে সেটিকে কাজে লাগিয়ে বাঁধ নির্মাণ করে সেই বন্যার পানিকে বা সেই নদীর পানিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাচ্ছে, ফলে চীনের অর্থনীতিতে সেটি ব্যাপকভাবে কাজে লাগছে। এভাবে বাংলাদেশের নদীগুলোকেও বর্তমান সরকার নীতিমালা গ্রহণের মাধ্যমে কাজে লাগাতে পারে, ফলে জনবৈচিত্র্য হবে সুন্দর, সহজ এবং সাবলীল। ধন্যবাদ।